ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের বিরুদ্ধে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইয়েমেন। এরপর জানিয়ে দিব ইরান ইসরায়েল পাল্টা হামলা। সিরিয়ায় আবারও ইসরায়েলি হামলা, ইরানের সামরিক উপদেষ্টা সহ নিহত 17। এরপর থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ, লোকসভা নির্বাচন, একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছেন মোদি। পশ্চিমবঙ্গে প্রাথমিক বিজয়ের ঝান্ডা তৃণমূলের, বেকায়দায় বিজেপি। আরও জানিয়ে দিব চীনের বিরুদ্ধে রাশিয়াকে মদদ দেওয়ার অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির আলোচনায় আলোর দেখা নেই, গাজায় ইসরায়েলি হামলা চলছেই। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইয়েমেন। ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি এই ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, প্যালেস্টাইন ব্যালিস্টিক মিসাইল নামে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত এইলাত বন্দরের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী এই প্রথম এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। জেনারেল সারি বলেন, এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে অভিযানের মূল লক্ষ্য অর্জিত হয়েছে। গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর প্রতিবাদে এবং ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়া লোহিত সাগর এবং ভারত মহাসাগর অঞ্চল দিয়ে চলাচলকারী ইসরায়েলি জাহাজের ওপর হামলা চালাচ্ছে ইয়েমেনি সেনারা। এতে ইহুদিবাদী ইসরায়েলের অর্থনীতি মারাত্মকভাবে চাপের মুখে পড়েছে। সিরিয়ায় আবারও ইসরায়েলি হামলা, ইরানের সামরিক উপদেষ্টা সহ নিহত 17। গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে কনসুলেট ভবনে ইসরায়েলি হামলায় 7 কর্মকর্তা সহ নিহত হন ইরানের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি। এ নিয়ে পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েন ইরান ও ইসরায়েল। এবার নতুন করে সিরিয়ার ইরানি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় নিহত হয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের এক সামরিক উপদেষ্টা। একই সাথে মারা গেছে অন্তত আরও 16 জন। আইআরজিসির বরাত দিয়ে ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গত রাতে সিরিয়ার উত্তরের শহর আলেপ্পোতে ইহুদিবাদী ইসরায়েলি হামলায় আইআরজিসির এক উপদেষ্টা নিহত হয়েছেন। নিহত ওই সামরিক উপদেষ্টার নাম সাইদ আমিয়ার। এক বিবৃতিতে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, পশ্চিম আলেপ্পো প্রদেশে হাইয়ানে এক কারখানায় ইসরায়েলি হামলায় সিরিয়ান এবং বিদেশি যোদ্ধা সহ ইরানপন্থী গোষ্ঠীর 16 জন সদস্য নিহত হয়েছে। গত মার্চে অবজারভেটরি গ্রুপটি ইসরায়েলি হামলায় আরও 52 জন নিহত হওয়ার খবর জানায়। সে হামলায় 38 সিরিয়ান সরকারি সৈন্য এবং 7 হিজবুল্লাহ সদস্য এবং 7 ইরানপন্থী যোদ্ধা মারা যায়। গত মাসে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এই ঘটনার মাসও পেরোনি এখনো। গাজায় চলমান যুদ্ধের মাঝে ইরানের সঙ্গেও যুদ্ধেঙ্গি পরিস্থিতিতে জড়িয়ে পড়েছে ইসরায়েল। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর পাল্টা জবাব হিসেবে গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। শুধু তাই নয়, হিজবুল্লাহ এবং লেবানন ও সিরিয়ায় ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর লক্ষ্য করেও হামলা চালাচ্ছে দেশটি। তবে এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী। ভারতের লোকসভা নির্বাচন, একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছেন মোদি। পশ্চিমবঙ্গে প্রাথমিক বিজয়ের ঝান্ডা তৃণমূলের, বেকায়দায় বিজেপি। ভারতে চলছে 18তম লোকসভা নির্বাচনে ভোট গণনা। এই নির্বাচনে প্রচারণার একেবারে শুরু থেকে 400 আসন পার করার ডাক দিয়েছিল ভারতের নরেন্দ্র মোদীর বিজেপি। যদিও ভোট গণনা শুরুর পর সময় যত গড়িয়েছে, বিজেপির লক্ষ্যমাত্রা পূরণে বিষয়টি ততই ফিকে হয়ে এসেছে। ভারতের ক্ষমতাসীন এই দলটি এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। মূলত প্রাথমিক ভোট গণনায় মোদীর ভূমিধস জয়ের আভাস মেলেনি। যদিও ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট কম বেশি 290টি আসনে এগিয়ে রয়েছে। বিবিসি বলছে, নরেন্দ্র মোদী যখন আব কি বার 400 পার, এবারে 400 ছাড়িয়ে যাব স্লোগান দিয়ে নির্বাচনের প্রচার শুরু করেছিলেন, তখন তিনি তার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জন্য 400টিরও বেশি আসনে জয়ী হওয়ার লক্ষ্য রেখেছিলেন। গত 1.5 যুগের বেশি সময় ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ রাজ্যকে
করায়ত্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। আর এক্ষেত্রে নরকৌশল হিসেবে রাজ্যের বিধানসভা ও লোকসভা আসনগুলো দখলে বিশেষ মনোযোগী দলটির হাইকমান্ড। তবে বিজেপির গত দেড় যুগের এই নিবিড় প্রচেষ্টায় কাজ তেমন হচ্ছে না। গত বছরের 10 বছরের রাজ্যে যত নির্বাচন হয়েছে প্রত্যেকটিতেই ভূমিধস জয়ের ঘোষণা দিয়েছে বিজেপি, কিন্তু ভোটের ফল প্রকাশের পর দেখা গেছে একের পর এক প্রার্থীর হেরে যাওয়ার কারণে লক্ষ্যের ধারের কাছেও যেতে পারেনি দলটি। এবারে নির্বাচনে সম্ভবত তেমনই ঘটনা ঘটতে যাচ্ছে, অর্থাৎ অতীতের পুনরাবৃত্তি। নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে জানা গেছে রাজ্যের 42টি সংসদীয় আসনে 31টিতেই জিতেছে তৃণমূল কংগ্রেস, 10টিতে বিজেপি এবং 1টিতে কংগ্রেস। বিজেপির এই ফলাফল বিগত 2019 সালের নির্বাচনী ফলাফলের চেয়ে খারাপ। ওই নির্বাচনে 22টি আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস, বিজেপি জিতেছিল 18টি আসনে। আজ বুধবার নির্বাচন কমিশন এ পর্যন্ত যে ফলাফল প্রকাশ করেছে তা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তৃণমূলের অনেক নতুন প্রার্থীর সামনে পিছিয়ে পড়েছেন বিজেপির অভিজ্ঞ প্রার্থীরা। চীনের বিরুদ্ধে রাশিয়াকে মদদ দেওয়ার অভিযোগ জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার পরোক্ষভাবে চীনের বিরুদ্ধে রাশিয়াকে প্রত্যক্ষ মদদ দেওয়ার অভিযোগ আনলেন। তিনি মনে করেন চীনের মদদের কারণে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। এদিকে শান্তি সম্মেলন নিয়ে জেলেনস্কির মন্তব্যের জবাব দিয়েছে চীন। সুইজারল্যান্ডে আসন্ন শান্তি সম্মেলন বানচাল করার ক্ষেত্রে চীনের ভূমিকার সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সিঙ্গাপুরে আরও বেশি দেশের উদ্দেশ্যে ইউক্রেনকে সহায়তার আহ্বান জানান তিনি। 2022 সালে ইউক্রেনে হামলার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরে দুই দেশ সীমাহীন মৈত্রীর অঙ্গীকার করেছিল। ইউক্রেন যুদ্ধের বিষয়ে চীন নিরপেক্ষ অবস্থানের দাবি করে আসছে। যুদ্ধের শুরু থেকে পশ্চিমাদের নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্য মাত্রায় বাড়ানো সত্ত্বেও চীন সে দেশকে কোনো সামরিক সহায়তা দেয়নি বলে দাবি করে আসছে। তবে মার্কিন প্রশাসন চীনের বিরুদ্ধে রাশিয়াকে ডুয়াল ইউজ অর্থাৎ সামরিক বেসামরিক উভয় কাজে ব্যবহার করা যায় এমন সামগ্রী রপ্তানির অভিযোগ এনেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ, সুইজারল্যান্ডে আসন্ন ইউক্রেন শান্তি সম্মেলন বানচাল করতে রাশিয়াকে সহায়তা করেছে চীন। রাশিয়ার সম্মেলনে আমন্ত্রণ না পাওয়ায় চীন ও সম্মেলনে যোগ না দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। সরাসরি নাম না নিয়ে জেলেনস্কি বলেন, অন্যান্য অনেক দেশের ওপর সম্মেলনে অংশ না নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে চীন। সিঙ্গাপুরে শাংরি লা ডায়ালগ নামের প্রতিরক্ষা সংক্রান্ত সম্মেলনে সশরীরে যোগ দিয়ে জেলেনস্কি এশিয়ার দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করেন। রাশিয়ার হামলা মোকাবেলায় তিনি ইউক্রেনের জন্য সামরিক সহায়তারও আবেদন জানান। সুইজারল্যান্ডে ইউক্রেন শান্তি সম্মেলনে শীর্ষ নেতাদের উপস্থিত থাকার অনুরোধ করেছেন জেলেনস্কি। যুদ্ধবিরতির আলোচনায় আলোর দেখা নেই, গাজায় ইসরায়েলি হামলা চলছেই। ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় আরো বিমান হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি ও জমি বিনিময়ের নতুন প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটল। খবর আল জাজিরার। রবিবার রাতে গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে। হামলা হয়েছে সম্প্রসারিত স্থল অভিযানের অধীনে থাকা রাফার বিভিন্ন স্থানে। পাশাপাশি খান ইউনুসে ইসরায়েল হামলা হয়েছে। দুই শহরে রাতভর ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত 12 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। মধ্য গাজায় বুরেজি শরণার্থী শিবিরে বেশ কয়েকটি বিমান হামলায় অন্তত 6 জনের প্রাণ গেছে। 2 কিলোমিটার দূরে অবস্থিত নুসাইরাত শিবিরে হামলায় অন্তত 4 জনের প্রাণ গেছে। আজ জাওয়ায়দা অঞ্চলে হামলায় 7 জন নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়া ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পরেও মরদেহ উদ্ধারে কাজ চলছে বলে গতকাল জানিয়েছেন বেসামরিক প্রতিরক্ষা ক্রুরা। 20 দিনে ইসরায়েলি সামরিক অভিযানে অঞ্চলটির অধিকাংশ অঞ্চল ধ্বংস হয়ে গেছে। কয়েক ডজন মরদেহ উদ্ধার করা হয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত 36,439 ফিলিস্তিনি প্রাণ গেছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন 82,000 জন। কয়েক হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন।